আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে বেশ ইচ্ছে করে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম তেলে ভাজার মতো তারানাথের গল্প একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিন, সকাল থেকেই মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হবে। আকাশ খোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরেই কালো মেঘে চারিদিক ঢেকে এলো। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটেই একটা উপভোগ্য জিনিস না। আপনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছবো, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ের সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিচ্ছি। পেছন থেকে কে যেন বলে উঠল, আরে এই যে তুমিও এসে পড়েছ। তাকিয়ে দেখি কিশোরী। সে একগাল হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে। কি তাই না? আমি বললাম, তুমি তো তারানাথের গল্প বিশ্বাস করো না, তাহলে আসলে কেন? কিশোরী বলল, কে বলল বিশ্বাস করি না? তাহলে তুমি গল্পের মধ্যে অমন বাগড়া দাও কেন, আজে বাজে প্রশ্ন করে? আমি কিশোরীকে একটু বিরক্ত হয়ে বললাম। সে বললে, আরে ওসব তো তারানাথকে উস্কে দেবার জন্য। ছুটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি না, ওই দেখো জল এসে পড়ল বলে। প্রায় দৌড়েই তারানাথের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলো মেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পেছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেদিকে অবশ্য দেখবার কিছু নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেওয়াল। তবু তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরে তাকিয়ে আছে। আমাদের পায়ের শব্দে সে পিছন ফিরে বলল, এই যে তোমরা এসে গেলে, এসো এসো বসো, ভাবছিলাম তোমাদেরই কথা। এমন দিন। আমরা সবাই মিলে সেই নড়বড়ে তক্তাপোষে বসলাম। কিশোরী আমার হাত থেকে নিয়ে সিগারেটের প্যাকেট তারানাথের সামনে রাখলো। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়ছে জানো। এই রকম মেঘ করে এলে গ্রামের সব ছেলে মেয়ে মিলে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ডিম ডাম করে পড়তে থাকতো আম। আম কুড়োতে কুড়োতে আসতো বৃষ্টি। এক কোচর আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে ভিজতাম। ওই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তো। সোদা মাটির গন্ধ উঠত চারিদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম মাখিয়ে খেতাম। আর কিছু না, শুধু কাঁচা আম, তাই যেন কি মধুর লাগতো। না, সেসব দিন আর ফিরবে না, বুঝলে। কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা সেটাই বুঝি মারা যায়। সে বলল, আপনার পুরনো অভিজ্ঞতা থেকেই আজকে একটা গল্প হোক না। তারানাথ বললে, আরে বলবো বলবো, আগে একটু চা হোক। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্তাপোষে জমিয়ে বসে বলল, কলকাতায় বর্ষার রূপ তোমরা দেখতে পাও না। আমরা গ্রামের ছেলে, বুঝলে। খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে 3-4 দিন বাদলা হওয়ার পর কখনো গামছা নিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ? আমরা কিন্তু যেতাম। তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসতাম গা থেকে জোক ছাড়ানোর জন্য। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে বেশ ইচ্ছে করছে।
জীবনে অনেক দুঃখ কষ্ট আছে বুঝলে, তবু মোটের ওপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসবো পৃথিবীতে, আবার আম কুড়োবো, সেই ঝড়ের দিনে খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হব। এবার কিশোরী স্পষ্টতই উৎসুক। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঘরের ভেতরে ঘন হয়ে উঠছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা তিনটে প্রাণী ছাড়া জগতে আর কেউ জেগে নেই। এখন কি আর ওই দার্শনিক তত্ত্ব শুনতে ভালো লাগে? ওই সময়ে ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই তাই না? আচ্ছা, তাহলে আজ একটা অদ্ভুত গল্প শোনো। আমারই পরিবারের একটি মেয়ের জীবনের ঘটনা। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। দাঁড়াও দাঁড়াও, পান খাবে? বলেই তারানাথ আবার খানিকক্ষণ চুপ করল। তারপরে বলল, শুরু করি তাহলে। তোমরা যখন এতই উৎসুক তাহলে শোনো। পাশিংশ থেকে আবার একটা সিগারেট বার করে তারানাথ ধরালো। তারানাথ বলল, তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় 50খানা পাত পড়তো। আপন কাকা জ্যাঠারা তো ছিলই, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস 3 কি 4 অবধি পড়েছেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম কোদাল হাতে বেরিয়ে যেতেন বাড়ির পেছনের জমি কুপিয়ে সেখানে লাউ কুমড়োর চারা লাগানোর জন্য, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ কাটতেন। তার অবসর সময় বলে কিছুই ছিল না, সব সময় কিছু না কিছু করছে। সবাই রাঙা কাকাকে ভালোবাসতো তার মধুর ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকরি বা ব্যবসার দরকার হতো না, যা হোক খাবার সংস্থান থাকলেই হলো। তাছাড়া বাবা কাকারা বোধ হয় কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখেই দিয়েছিলেন। তার ফলে দুটো প্রাণী চলা এমন কোনো কষ্টকর ব্যাপার ছিল না সেই সব দিনে। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না, সবার কাজ আগ বাড়িয়ে করতেন, সর্বদা হাসিমুখ। উঁচু গলায় কথা বলতে জানতেন না। এমন মানুষকে কে না ভালোবাসবে? বাংলা বিহারের একেবারে প্রান্তে একটা ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিল বলেই পাড়া গায়ের সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরজা বালাকে। বিরাজ তখন খুব ছোট, বছর 5-6 বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত। কাকিমার কাছে খায়, কাকিমার কাছে শোয়, তার কাছে গল্প শোনে। সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আমার আগের জন্মের মেয়ে ছিল। এর বছর 2-3 পর বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা মনে আসেনি কারোরই কোনো দিন, আসবার কথাও নয়। পাড়াগাঁয়ের নিতান্ত স্বাভাবিক 8-5টা মেয়ের মতনই তার চালচলন। বিরজার 8-9 বছর বয়সেই একটা ঘটনা আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়েও দেওয়া যায় না। বিরজা আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন। বিরজা বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করার পরই বলল, মা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে? কাকিমা রাগ করে বললেন, বকিস নে তো, যা ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় একটু শান্তি দেয় না বাবা। ধমক খেয়ে বিরজা চুপ
করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাবার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরজা আবার বললে, হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালের বড়া ভেজে? তার মা বলল, সে দেখা যাবে, এখন যা, মেয়েদের অত খাই খাই করতে নেই। ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনা খুলছেন। কিন্তু এ কি, জল কই? গেলাস ভর্তি তালের বড়া, সত্য ভাজা, তখনও গরম রয়েছে। এ নিয়ে সেদিন খুব হইচই হয়েছিল। হবারই কথা, বন্ধ ঠাকুর ঘর কাকিমাই সকালে প্রথম খোলে। সেই বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসলো কোত্থেকে? কেউ কেউ বলল, বিরজাই হয়তো আগে থেকে গেলাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সে যুক্তিও পুরোপুরি খাটে না। অত সকালে তাকে তালের বড়া ভেজে দেবে কে? দ্বিতীয়ত, ঠাকুরের আসনে হাত দেওয়ার সাহস তার হবে না। সে যুগে এসব মানামানি একটু বেশিই ছিল, জানো তো। সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আর এক কাণ্ড। সেদিনও সকালে বিরজা হঠাৎ বায়না ধরল, ওমা, আজ দুপুরে আমি আলু ভাতে খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি আর জিনিস যার জন্য বায়না করতে হয়? কিন্তু তখনকার দিনে পাড়া গায়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য ছিল। তরকারি হিসেবে তাকে গণ্য হতো। লোকের বাড়িতে সবসময় মজুতও থাকতো না, অনেকে খেতেও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনতো। কাকিমা বলল, ওরে, এখন তো ঘরে আলু নেই, ভাত চড়ানো হয়ে গেছে বাবা, ওবেলা হাট থেকে রামু এনে দেবে, রাত্রি রেখেও। মায়ের বকুনির ভয়ে বিরজা চুপ হয়ে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা বৌদি, এতক্ষণে একটু সময় পেলাম, ভাত নামিয়ে এসেছি। আচ্ছা ছোটদি, ভাতে আজ আলু সেদ্ধ কে দিল বলতে পারো? কে খাবে? ছোট কাকিমা অবাক, আলু সেদ্ধ ভাতে? আমি তো দিইনি। রাঙা কাকিমা বলে, সে কি, তাহলে কে দিল? হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখি ভাতের মধ্যে গিজগিজ করছে আলু, তা 10-12টা হবে। আবার পড়ল হইচই। এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কাটল না কারুরই। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে। মেয়েটা আলু পাবে কোথা থেকে যে ভাতের মধ্যে ফেলে দেবে? এরপরের ঘটনায় কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়াই চলে না। সবারই মনে হলো বিরাজের একটু অপ্রাকৃতিক ক্ষমতা আছে। ছোট কাকা বৈষয়িক কী কাজে যেন সদরে গিয়েছিলেন। 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরলেন। কাকা সদরে যাবার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হলো। ঝড় থেমে গিয়ে বৃষ্টি চলল সারা রাত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগলো। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। বিরজা সে রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রির, তখন বোধহয় 1টা কি 1:30টা। রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। কাকিমা অবাক, বলে, এই বিরাজ, কোথায় যাচ্ছিস? বিরাজ প্রথমে উত্তর দিল না। মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পিছন থেকে ধরলেন, বললেন, এই তোর কি হয়েছে, কথা বলছিস না যে? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে। কাকিমা জোরে বকুনি দিয়ে বললেন, এই তোর কি হয়েছে বল? সেইভাবে শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলেন। সেই ডাকে বাড়ির সবাই উঠে গেল।
সবাইয়ের একই প্রশ্ন, কি হয়েছে, অমন করছিস কেন? বিরাজ কেবলই বলে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে আছে। শেষে আমার বাবা বিরক্ত হয়ে বললেন, চল দেখি কেমন তোর বাবা এসেছে, বাবা এলে ডাকতো না বুঝি? বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই। রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজের সেই ভাবলেশীন শূন্য দৃষ্টি কেটে গেছে। সে একটু স্বাভাবিক। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে। হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের যেন আলো, কাদের যেন গলার আওয়াজ। বাবা হেঁকে বললেন, কে রে, কে যায়? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা আমি। তারপরে সবাই বুঝলাম ওটা ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়েছিল সকালে। ঝড় বৃষ্টির মধ্যে পড়ে পলাশপুরের মোড়লের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তারা না খাইয়ে ছাড়েনি, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে তখন দরজার সামনে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা, এত রাত্রিরে সবাই জেগে? বাবা বললেন, ওরে কিছু না, তুই ভেতরে যা। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। তারপর পরপর কয়েক মাস সব শান্ত শিষ্ট। কিন্তু হঠাৎ একদিন বাবা বাড়ির থেকে বেরোচ্ছেন, যাবেন আমার জেঠতুতো বোনের বাড়িতে বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু আজ তুমি কোথাও যাবে না? তখন আমার বাবা বললে, কেন রে? বিরাজ বলছে, আমি বলছি তুমি যাবে না। বাবা অবশ্য তা সত্ত্বেও বেরিয়েছিল। মা আটকে দিয়ে বললেন, থাক, আজকের দিনটা থেকেই যাও, বিরাজের ব্যাপার তো জানোই। অগত্যা বাবা আবার ফিরে এলেন রাস্তা থেকে। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গেছে। বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে, ওই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিস, কি করে জানতে পারিস? বিরাজ চুপ। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলল। বলল, আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন বলে। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, যা এখন, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। এর কিছুদিন পর খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছে। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকেই বাবার কাছে মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন, মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সব সম্পত্তি ছেলে মেয়েদের ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটা। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে, তারা কোনোদিন আর দেশে ফিরবে না, তাই জন্য এ অবস্থায় মেয়ে জামাইয়ের এক্ষুনি গিয়ে বাড়ির দখল নেওয়া উচিত, নইলে বেদখল হওয়ার ভয় আছে। রাঙ্গা কাকা সবার সঙ্গে পরামর্শ করতে বসলেন। ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙ্গা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের ব্যবস্থা হওয়া, খদ্দের জোগাড় করা, বাড়ি বিক্রি করার ব্যবস্থা করা ইত্যাদির জন্য রাঙা কাকা আর কাকিকে হয়তো 2-3 মাস ওখানে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থী শ্রাদ্ধ করলেন। তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেল শ্বশুর বাড়ি। যাবার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে বললেন, লক্ষ্মী হয়ে থাকবে কেমন, আমি কদিন বাদে চলে আসব, তোকে গল্প বলবো এসে। রাঙা কাকা আর রাঙা কাকিকে সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুশি। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি খাচ্ছি। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জিম্মা, কাল রাত্রিরে রাঙা কাকিমা কখন এসেছে দেখছি না তো।
মা তো অবাক, বলল, কই, সে তো আসেনি, কে বলল তোকে? তখন বিরাজ বলে, কেউ বলেনি, আমি যে দেখলাম। কথাটা শুনে মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদর করে বললেন, কি হয়েছে মা, রাঙা কাকিমা কিছু বলল? তারপর বিরাজ আদো আদো গলায় বলল, কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল, আমায় ঘুম ভেঙে গিয়েছিল, তখন দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে একবার হাসলো, তারপর বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলল না জেঠু। বাবা বললেন, আরে সোনা, তুই স্বপ্ন দেখেছিস, বৌমা তো আসেনি। বিরাজ আপত্তি করে বলল, না জেঠু, স্বপ্ন নয়, আমি পরিষ্কার দেখলাম, কেমন সুন্দর লাল পাড় শাড়ি পরেছে, আর মাথায় কত মোটা করে সিঁদুর পড়েছে, বাবা, চুল সব সিঁদুরে মাখামাখি। বাবার মুখ কথাগুলো শুনে হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। বললেন, এই চুপ চুপ, কি দেখেছিস ঘুমের ঘোরে, বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়িতে রাষ্ট্র হলো। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে লাগলেন। একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হতো, এই নিয়েই আলোচনা চলছিল। সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি, কথাটা মা বললেন। ঠিক হলো পরের দিন বিকালে মেজো কাকা যাবেন তাদের দেখে আসতে, কিন্তু তাকে আর যেতে হলো না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত। সে রাত্রিরে ট্রেনে নেমে হেঁটে এসেছে, চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গেছে। বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা গো, আপনার বৌমকে রেখে আসলাম। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছে রাঙা কাকিমা, আজ থেকে 1 সপ্তাহ আগে। কয়েকদিন আচ্ছন্নের মতন ছিলেন রাঙা কাকা, একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরও শোনা গেল, পুজোয় পড়বেন বলে রাঙা কাকিমা একখানা লাল পেরে কাপড় কিনেছিল, শেষ যাত্রায় সেইটে তাকে পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উবুর করে দিয়েছিল তার মাথায়। বাংলার সীমান্তে একটি অখ্যাত শহরে ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গেল। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবাই বিষণ্ণ, বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না, কিন্তু সব শোকেরই একটা তীব্রতা আছে, আবার এক সময়ে সব কমেও যায়। পৃথিবীর নিয়মই এটা, না হলে জীবন কাটানো তো অসম্ভব হয়ে যেত। কেউ চলে গেলে হঠাৎ কিছুদিন বাদে মনে করা যায় যে তাকে ছাড়াও দিব্যি চলছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক ঘুরতে শুরু করলো, মাঝে মাঝে হাসির শব্দও শোনা গেল। একেবারে স্তব্ধ হয়ে গেলেন শুধু রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাওয়ার সময় জোর করে তাকে ডেকে নিয়ে আসতে হয়। সংসারের কোনো ব্যাপারেই তার কোনো উৎসাহ নেই। বাবাই জোরতোর করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞেস করলেন, এই টাকা নিয়ে কি করতে চাস? রাঙা কাকা চুপ করে থাকলেন। চুপ করে থাকলে তো চলে না বিশু, কপালে যা ছিল তাই হয়েছে, বললেন আমার বাবা। এখন এটা তোর ন্যায্য টাকা, তোকেই ব্যবস্থা করতে হবে যে তুই কি করতে চাস এটা নিয়ে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা নিয়ে আমি আর কি করব দাদা, আপনি যা ভালো বোঝেন, আপনি যা করবেন তাতে আমার কোনো অমত নেই। তখন বাবা বলল, তাহলে আমি বলি কি, বৌমার নাম করে কোনো হাসপাতালে দান করে দে, তাতে বৌমার আত্মা শান্তি পাবে। শান্তভাবে রাঙা কাকা বাবার মুখের দিকে তাকালেন, তারপর বললেন, বেশ তো, তাই করুন।
সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আগেই আন্দাজ করেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল। বাবা বোধহয় কাগজের একটা বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। বছর ঘুরে এলো, রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায় এই কথা ওঠে। বাড়ির মাঝখানে উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমারা কেউ একজন সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিত। একদিন কিভাবে যেন গল্পে গল্পে তারা প্রদীপ জ্বালাতে ভুলে গেছে। অন্ধকার বেশ গাঢ়। হঠাৎ মেজো কাকিমা বললেন, এই যা, তুলসী তলায় আলো দেওয়া হয়নি তো। আমার আবার হাত জোড়া। তা এই বিরোজা, বিরোজা, একটা প্রদীপ জ্বালিয়ে দে মা। একটু পরেই বাইরের উঠোন থেকে বিরাজের গলায় চিৎকার ভেসে এলো। পরপর দুবার কাকিমারা দৌড়ে গেলেন। বারবাড়ি থেকে কাকা জ্যাঠা সবাই ছুটে এলো। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে সে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। সবাই বলল একসঙ্গে, কিরে কি হয়েছে, অমন চেঁচালি? বিরাজ কাপা কাপা হাতে আঙুল তুলে রাঙা কাকার ঘরটার দিকে দেখালো। বলল, রাঙা কাকিমাকে দেখলাম ওইখানটায় দাঁড়িয়েছিল। কথাটা শুনে সবাই চুপ। বিরাজ মিথ্যে বলবে না, এ কথাটা এখন সবাই বুঝে গেছে। সবাই জানে ওর একটা অপ্রাকৃতিক ক্ষমতা আছে। তবু বাবা একবার বললেন, যা, কি যা তা বলছিস, অন্ধকারে ভুল দেখেছিস মা। বিরাজ বলল, না জেঠু, আমি ঠিক দেখেছি। সাদা কাপড় পরা, ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঢুকে গেল। ঘর থেকে বেরিয়ে এলো, বাবা আটকে উঠল। তারপরে ঘরের দাওয়ায় উঠে দরজার কাছে গিয়ে দেখলো তালা লাগানো। সেটা বিরাজকে দেখালো। বলল, দেখ মা দেখ, তালা দেওয়া, ঘরে ঢুকবে কি করে? তখনকার মতো বুঝিয়ে সুজিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হলো। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। কখনো একবারে পরিষ্কার দিনের বেলায় কাকিমা যেন বিরাজকে কিছু বলছেন। মা জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে, কি বলছে, বুঝতে পারিস না? তখন বিরাজ বলেছিল, না জেম্মা, মুখ নাড়ছে দেখতে পাই, কথা কানে আসে না। তবে একটা জিনিস। আমার মা বললে, কি? কাকিমার না খুব কষ্ট। তখন আমার মা তাকে বলল, তুই কি করে বুঝলি? বিরাজ বলেছিল, মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন হয়, তার মুখটা ঠিক সেই রকম। ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভূতের ওঝা ডেকে আনলো। লোকটাকে দেখে আমাদের কারোরই শ্রদ্ধা ভক্তি হলো না। তখন আমি একটু বড় হয়েছি। গ্রামের সাধু সন্ত এলে তাদের কাছে গিয়ে বসে থাকি। লোক চিনবার একটা ক্ষমতা আমার যেন হয়েইছে। ভূতের ওঝা ঘণ্টা দুয়েক ঘরের উঠোনে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করলো। তারপর দক্ষিণা নিয়ে চলে গেল, কিন্তু ওই পর্যন্তই। সেই বিকেলেই আবার বিরাজ রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন, বিরাজ মেঝেতে বসে বিকেলের তরকারির জন্য কুটনো কেটে দিচ্ছে। এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছেন। বিরাজ চেঁচিয়ে উঠল, বলল, ওই যে, ওই যে জেম্মা, ওই দেখো কাকিমা যায়। মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টে দালানের দিকে তাকিয়ে আছে। বলল,
দেখতে পাচ্ছ জিম্মা? ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাতে আবার একটা কি আছে জানো? একটা ডল পুতুল। মা দালানের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলেন না। হাতে কি রয়েছে বললি যেন? তখন আনমনা হয়ে মা তাকে জিজ্ঞেস করলো। বিরাজ বলল, বললাম যে ডল পুতুল, ওই তো তুমি দেখতে পাচ্ছ না বুঝি? তুমি আমাকে কিনে দিয়েছিলে ছোটবেলায়, ঠিক সেই রকম। ডলপুতুল হাতে কোনো এক মৃতা প্রেতাত্মার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করা সত্যিই কষ্টকর। সবাই ধরে নিল বিরাজ তো দেখতে পাচ্ছে, এটা ঠিক, কারণ হাতে পুতুল আছে। এত সূক্ষ্ম কথা চিন্তা করে মিথ্যা বলা বিরাজের কম্য না। এরপর ছোট কাকা আর একজন ভালো ওঝার প্রস্তাব আনলেন, কিন্তু এবার বিরাজ নিজেই বারণ করলো, বলল, না বাবা, গুণী নেনো না। তার বাবা বললে, কেন রে মা? বিরাজ বলল, রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসতো, মরে গিয়ে কি আমার ক্ষতি করবে? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে বারবার আসে। এভাবেই দিন কাটতে লাগলো। মাস 2-3 হয়তো কিছুই হলো না। আবার একদিন বিরাজ কাকিমাকে দেখল। মানুষের মন বড় বিচিত্র জানো তো, ফলে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখাটাও বাড়ির সকলের মনেই একটা সয়ে গেল, এরকম ভাব। আমি তখন প্রথম যৌবনে পা দিয়েছি। তারপরেই বাড়ি থেকে পালাবো পালাবো করছি গুরুর খোঁজে। তোমরা তো কথা আগেই জানো। তন্ত্র সাধনার দিকে তখন খুব মন গিয়েছিল। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় না কোথায় ঘুরেছি। মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও। এই সময়েই মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে তো বড় সাংঘাতিক মেয়ে মানুষ। আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দিয়েছিল। তারপর বরাকর নদীর ধারের শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তিনিও আমাকে বীজ মন্ত্র দিয়েছিলেন, আর কতগুলো শক্তি। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়িনি। ডাল ভাত খেয়ে আমার জীবন পার হয়ে যাচ্ছে কোনো রকম। আমি বড় দরে সাধক হতে পারিনি, কতগুলো সাধারণ সিদ্ধাই পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে। ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ কোনো দাবি দাওয়া নেই, মেয়ে দেখে তাদের খুব পছন্দ। এখন কেবল দিনক্ষণ ঠিক করার যা দেরি। এখন বিরাজ দেখতে হয়েছে খুব সুন্দর, মাথা ভর্তি চুল কোকড়ানো, টানা টানা চোখ, গায়ের রং ধপধপে ফর্সা। সবাই জানে এ মেয়ের বিয়েতে অত খরচ হবে না। আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে গেল। পাকা কথাও হয়ে গেল। পাত্রের বাবা মানুষটি অমায়িক, গোলগাল চেহারা, মুখের সবসময় হাসি। গ্রাম দেশে পাত্রের বাবার একটা দাম্ভিকতা থাকে, কিন্তু এই ভদ্রলোকের সেসব কিছুই দেখলাম না। বেশ হেসে হেসে গল্প করলেন, বিরাজকে পাশে বসালেন, মা লক্ষ্মী বলে আদর করলেন, আশীর্বাদ করলেন 10 ভরির সেকেলে পাকা সোনার সুস্তি পাতা হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনের বৈশাখে বিয়ে হবে। ওদের কি একটা পারিবারিক আচার অনুষ্ঠান আছে যে পাত্রের বয়স জোর সংখ্যক বছরে হয় না, তাই এতদিনের অপেক্ষা। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকেলেই চলে গেল, আর সন্ধ্যের ট্রেন ধরবে বলে। সঙ্গে আমাদের বাড়ির থেকে লোকও গেল তাদেরকে স্টেশন অবধি পৌঁছানোর জন্য। সেই দিনই রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা বাবা সবাই উঠে গেল। ছোট কাকিমা তার পাশেই শুয়ে। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজকে দেখছেন, আর বিরাজ অঝোরে কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে।
কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কি করুণ আর বিধ্বস্ত তার মুখ! এইটা ভেবেই বিরাজ কেঁদে ফেলেছে। ভাবছে কেন বারবার আসে, কি বলতে চায়, কি তার কষ্ট, কিছুই বিরাজ এতদিনে ধরতেই পারেনি। এক সময় তো কেঁদে কেঁদে সে কাকিমার সামনে বলেই ফেলেছিল, তুমি কেন আসছো বারবার? কি বলবে? তোমার কিসে কষ্ট রাঙামা? উত্তরে রাঙা কাকিমা দুহাতে ধরে রাখা একটা জিনিস তার সামনে নিয়ে এসেছিল। সেটা হলো ডল পুতুল। কি সুন্দর, যেন সত্যিকারের বাচ্চা। এই সময়ে ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। সবই বিরজার মুখের কথা। কিন্তু পরদিন সকালেই বাবারা সব ভাই মিলে পরামর্শে বসলেন। আলোচনার বিষয় হলো বিরজার বিয়ে হতে চলেছে। বিয়ের পরেও যদি রাত বিরেতে চেঁচামেচি করে, তাহলে তো শ্বশুরবাড়ির লোকেরা অন্যরকম ভাববে। পরে এ নিয়ে তো মহা অশান্তি হবে। সবার মতামতই এক, ওঝা ডেকে ব্যাপারটা ঠিক করে নেওয়া। কিন্তু আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতারিণী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়া গায়ের বুজরুকিদের দলে এসব কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে আমার যেন মন চাইছিল না। তাছাড়া ওই মন্ত্র পাঠ করলে আত্মারা খুব কষ্ট পায়। সে যন্ত্রণার মধ্যে আমি রাঙা কাকিমাকে ফেলতেও চাই না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ করে দিতে পারলে সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে, আর কোনো প্রেতাত্মা কখনো তার ধারে পাশে আসবে না। তারানাথ বললে, আমি বাবাকে বললাম, ওই ওঝা বুদ্ধি ডেকে লাভ নেই, আমি একটা তাবিজ করিয়ে দিই। আমার কথা শুনে বাড়ির সবাই খানিকটা হেসে উঠল, খানিকটা অমত করল। তাদের কাছে আমি একটা ফালতু ছেলে, সারা দিন ঘুরে বেড়াই, যখন তখন বাড়ির থেকে পালিয়ে যাই। তাই আমার চেয়ে কিছু জানার বা করার থাকতে পারে, এটা কেউ বিশ্বাসই করল না। কিন্তু তাও আমি জোর দিয়ে বললাম, আমি একটা তাবিজ করেই দিই না, ভালো না লাগলে বিরাজ ফেলে দেবে। ফেলতে কতক্ষণ? তারপর আমি শুরু করলাম তাবিজ তৈরি করার দ্রব্য জোগাড় করতে। 3 দিন লাগলো আমার তাবিজটা তৈরি করতে। তারপর তারানাথ বলল, বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল জানো। তখন ততটা বুঝতাম না, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি, চন্দ্র প্রবল, এমন জাতিকার এটা হতে পারে। হবেই যে এমন কোনো কথা নেই, এর ভেতরে আরও অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার ওই গুণ লোপ পায়। তারা আর কোনো প্রেতাত্মা বা আত্মা কোনো কিছুই দেখতে পায় না। আর বিরাট যে মিথ্যে বলছে না, বা এটা যে ওর মনের কোনো ভুল না, আমি এটা সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি অনেক আগেই বুঝেছিলাম। তখন আমি বললাম, কি করে বুঝলেন? আপনি কি দেখতে পান? তারানাথ বলল, দেখতে তো পাই না, তবে সবসময় দেখার প্রয়োজন হয় না। আমি গন্ধ পাই। গন্ধতেই আমি বুঝতে পারি যে আশেপাশে কোনো প্রেতাত্মা বা অশরীরী আছে কিনা। কিশোরী জিজ্ঞেস করলো, কী রকম গন্ধ? এবার তারানাথ একটু বিরক্ত হলো, বলল, যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানের আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভেতর যেমন একটা ভ্যাপসা গন্ধ, অনেকটা সেই রকম। এর বেশি কিছু আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিশোরী বলল, ঠিক আছে, আমি বুঝেছি, গল্পটা হোক। তারানাথ বলল, কবজের কথা তুলতে বাবার প্রথমে ছিল চরম আপত্তি,
কিন্তু যখন শুনল যে আমি কবজ তৈরি করে ফেলেছি, তখন তারা হ্যাঁ বা না কিছুই বলল না। আসলে বাড়ির লোকেরা আমাকে একবারে হিসেবের বাইরে রাখে কি না। অপদার্থ, বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে যে কোনো কাজ হবে এটা তারা ভাবতেই পারে না। তারপর বাবা রাজি ছিল না অরাজি ছিল জানি না, ছোট কাকিমা সেই তাবিজটা বিরাজকে পরিয়েছিল। এরপর মাস 2 আমি বাড়ি ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না, ছেলেটা মনে হচ্ছে কিছু বিদ্যে টিদ্যে শিখলো। জানোই তো, গ্রামাঞ্চলে এ সমস্ত খবর খুব তাড়াতাড়ি রটে। হলো তাই। হঠাৎ আমি ঘরের মধ্যে কিছু একটা কাজ করছিলাম। বাড়ি থেকে বাবা এসে বলল, দেখো তো, তোমার সঙ্গে 2 জন লোক দেখা করতে এসেছে। আমি বসিয়েছি, দেখো, কথা বলো। বাবার চোখে মুখে ফুটে উঠেছে যেন একটা প্রশংসার ভাব। আমি বাইরের ঘরে এসে দেখি 2 জন লোক চেয়ারে বসে আছে। আমি বললাম, কি চাই? তারা বলল, আগে আমরা চালতেপোতা থেকে এসেছি। আমি বললাম, বেশ, তা দরকার কি? একটা লোক বলল, আমি জানি আপনি গুণী লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম, আপনি ইচ্ছে করলে সব ঠিক করতে পারেন। তখন আমি বললাম, কেন, কোনো বিপদে পড়েছেন? তারা একসঙ্গে বলতে লাগলো, ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে মামলা লড়ছে। আমি তাকে একটা যাতে তাবিজ বানিয়ে দিই যাতে সে মামলায় জেতে, এর জন্য সে আমাকে 200 টাকা দেবে। ধমক দিয়ে আমি তাদের তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারলাম এই সবে শুরু। এবার দলে দলে লোক আসতে থাকবে। কজনকে তাড়াবো? কাজেই পরদিন খুব ভোরেই পোটলা পুটলি নিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোর জিজ্ঞাসা করলো, কিন্তু এই ধরনের কবজ তো আপনি দিয়েই থাকেন, তাহলে দিলেন না কেন? তখন তারানাথ একগাল হাসল, বলল, সে অনেক পর থেকে দিতে শুরু করি। ওই সময় আমার প্রথম যৌবন, মনে কত আশা, সিদ্ধ সাধক হব, টাকার জন্য মামলার কবজ বানাবো, গরু হারানোর মাদুলি বানাবো, তাহলে যে আমার আশা নষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরে আমি বিয়ে করি, সংসার সন্তানাদির জন্য আমাকে ওসব বশীকরণ হোম যজ্ঞ করতে হয়েছে। তারপর তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর আবার বলে, সেই থেকেই তো আমার পতনের শুরু। তার জন্যই আমি আজ উচ্চদরের কোনো সাধনায় মনোনিবেশ করতে পারলাম না। 9 মাস এদিক ওদিক ঘোরাঘুরির পর বিরাজের বিয়ের কিছুদিন আগেই বাড়ি আসলাম। আমাকে দেখে কেউ একটা খুশি হলো বলে মনে হলো না, কিন্তু মা খুব খুশি হয়েছিলেন। তিনি বলেছিলেন, দেখ, তুই যদি না আসতিস আমার মনটা ফাঁকা ফাঁকা লাগতো। আমি একটু অপ্রস্তুত হয়ে হেসেছিলাম মাত্র। কি আর বলার আছে? একমাত্র মাই তো শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসে তার সন্তানকে। রাত্রিরে খাওয়ার সময় বাবা বললেন, তুমি যে কবজ দিয়ে গিয়েছিলে বিরাজকে, তাতে কিন্তু খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয় ঠয় পায় না। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাবার পর বাবা আবার বলল, এই যে বিদ্যেটা শিখেছ, এটাও তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারো। সে টাকার জন্য নাই হলো, মানুষের উপকার করতে পারো। তুমি বাড়ি ছেড়ে এরকম টোটো করে বেরিয়ে পাও কি বলো তো? এ কথার কোনো উত্তরই দিলাম না, চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিনও মন বসবে না, এ কথা আমি ভালোই বুঝেছি। কিন্তু বাড়ির লোককে এসব কথা বলে কোনো লাভ নেই। নির্ঝঞ্ঝাটেই বিরাজের বিয়ে কেটে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুজ্জেদের বড় বাড়ির হল ঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো। গোধূলি লগ্নে বিয়ে, রাত 11টার ভেতর বিয়ে, খাওয়া দাওয়া সব শেষ। একতলার কোণের ঘরে
মেয়েরা বাসর ঘর পেতেছে। মাঝরাত অবধি বাসর ঘরে হাসাহাসি, গান বাজনা সব শুনছিলাম। শরীরের খাটাখাটনি একটু বেশি হওয়ায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর যে কখন ঘুমিয়েছি টের পাইনি। ঘুম ভাঙল শেষ রাত্রে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে আমায় ধাক্কা দিয়ে ডাকছেন, ওঠ ওঠ ওঠ। ব্যস্ত হয়ে উঠলাম। বাবা পাংশু মুখে বললেন, বিরাজ আবার ওরকম করছে রে। আমি বললাম, সে কি, এমন তো হবার কথা না। বাবা বললেন, কি জানি, তুই কবজ দেওয়ার পর কখনো তো হয়নি। বাসরেও তো সবাই মিলে আমোদ আহ্লাদ করলো, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরই বিকট চিৎকার। জামাই খুব ভয় পেয়েছে, তুই একবার চল, কিছু কর। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা গন্ধ পেতে শুরু করেছি। এই গন্ধটা আমার চেনা। আমি ধর্মর করে বিছানা থেকে উঠে দাঁড়ালাম। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে গেলাম বিরোজার ঘরের দিকে। বাবা বললেন, ওরে ওরে, বিরোজার বাসর ঘর তো নিচে, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? আমি গেলাম ছোট কাকিমার ঘরে। সেখানকার দরজা খোলা, সবাই নিচে। ঘরে ঢুকে বাতিটা জ্বালালাম, দেরাজ খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হলো রে? ওপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া সেই কবচখানা। বাবা বলল, এ কি, এটা এখানে কি করে এলো? আমি বললাম, সেটা তো আমি জানি না, তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে তার ফলেই এটা ঘটেছে। বাবাকে বললাম, সবারই অলক্ষ্যে বিরাজকে ডেকে তুমি এটা পরিয়ে দাও, আর ওকে বলে দিও যেন কোনোদিন সেটা না খোলে। তার জামাইকে কিছু বলার দরকার নেই, তাকে পরে কোনো কিছু বুঝিয়ে দেওয়া যাবে। বাবা হাতে কবচটা নিয়ে চলে গেল। বিকেলে মেয়ে বিদায়ের সময় ভেতর বাড়ির দালানে জামাই মেয়ে আশীর্বাদ চলছে, আর চলছে কান্নাকাটি। জিনিসপত্র বিরোজার সঙ্গে যা যা যাবে সেগুলো একটা লাল ট্রাঙ্কের মধ্যে ভরে রাখা হয়েছে। গাড়িতে মেয়ে জামাই ওঠার পর সেটা উঠিয়ে দেওয়া হবে। মেয়ে জামাইকে বিদায় দিয়ে গাড়িতে বসিয়ে এসে যখন আমরা ট্রাঙ্কটা নিতে এলাম, তখন দেখি ট্রাঙ্কের সব জিনিসপত্র বাইরে ছড়ানো। ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্রাঙ্কটাকে টেনে বার করে ভেতরের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখবার নূতন পাউডার কোটর থেকে মুঠো মুঠো বার করে কেউ বাইরে ছড়িয়েছে। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতরে ভালোভাবে হাতড়ে দেখলেন, ভেতরের গয়নার পুটুলি ঠিকই আছে। তখন সবাই অবাক, যদি চোর করে থাকবে তাহলে গয়নার পুটুলি তো থাকার কথা না। কিন্তু দেখে মনে হচ্ছে চারিদিকে কোনো ছোট বাচ্চা দুষ্টুমি করেছে। ট্রাঙ্কের ওপরে পাউডারের দিয়ে ছোট্ট ছোট্ট হাত আঁকা। মা আর কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে ট্রাঙ্কে তালা লাগিয়ে দিলেন। সবারই মনের মধ্যেই একটা বিস্ময়, কিন্তু মুখে কেউ কিছুই বলছে না। ট্রাঙ্কের লাল রঙের ডালার ওপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটা শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো আমাদের বাড়িতে নেই। ছাপগুলো খুবই ছোট, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা নিজে থেকে তো বসে খেলতেই পারে না। মনের মধ্যে নানা কথা ঘুরপাক খাচ্ছে। ব্যাপারটা বড়ই রহস্যময়। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাবার পর এই নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। কিছুদিন বাদে আমিও আবার বাড়ির থেকে বেরিয়ে আসলাম। প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা আমার মনের মধ্যে তখন জাগ্রত। সারাদিন পথ হাঁটি,
সন্ধেবেলায় কোনো মন্দিরে কি কখনো কোনো গাছের তলায় আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো। হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়ে মুড়ি কিনে খেতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে। এখন এই বদ্ধতার ভেতর বসে মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়াতাম। মাথার উপরে খোলা আকাশ, পথের কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় এই পথের নেশাতেই ঘর ছাড়া হয়ে পড়তাম। এভাবেই ঘুরতে ঘুরতে একবার বাংলা আর বিহারের সীমান্তের একটা ছোট শহরে এসে পড়লাম। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কিনলাম, আর দোকানদারকে জিজ্ঞেস করলাম জায়গার নাম কি। দোকানদার বললে, ছোট রামপুর বাবুজি। নামটা শুনেই আমি চমকে উঠলাম, মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরেই ছিল রাঙ্গা কাকিমার বাপের বাড়ি। এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে আসে মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙ্গা কাকা বাগানের জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতেও রাঙ্গা কাকার সেই কান্না, সব মনের মধ্যে ভেসে উঠল। ছোটরামপুরের প্রান্ত দিয়ে বয়ে গেছে ভীমা নদী। বিশেষ চওড়া না, স্রোত কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অবধি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান, উঁচু নিচু লাল মাটির দেশ। কেবলমাত্র শ্মশান যাত্রীদের থাকার জন্যই অত বড় শ্মশানে একটি মাত্র চালাঘর। আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো প্রায় নিভেই গেছে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী, কাজেই রাত্রিরে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে ভেবে আমি চালাঘরের বাইরে বসলাম। শ্মশানে সময় কাটানো আমার অভ্যেস, তাই মনে আমার কোনো ভয় নেই। ভীমার তীরে বসে গুড় মুড়ি খেলাম। তারপর শরীরটা খুব ক্লান্ত লাগছিল। ভাবলাম আর জেগে কাজ নেই, ঘুমিয়েই পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন তো চিন্তা নেই, এই ভেবেই চালাঘরের দিকে এগোলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছাচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভাবলাম ভালোই হলো, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু শুতে পারবো। বাইরে বসে বিড়ি ধরালাম। এতক্ষণ বুঝতে পারিনি ঘরের মধ্যেও একটা মানুষ আছে। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় চোখে পড়ল লোকটাকে, একটা আবছা আলোয়। এতক্ষণ বুঝতে পারিনি যে লোকটা ঘরের মধ্যে ছিল। পোড়া কাঠিটা ফেলে দিলাম, বিড়িটা ধরেই গিয়েছিল। গোটা দুই টান দিয়ে বললাম, তুমি কে, এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা গেল না আর, কিন্তু সে আমাকে খানিকক্ষণ বাদে ভাঙা ভাঙা গলায় বলল, এই তো শ্মশানেই থাকি। আমি বললাম, মরা পোড়াতে সাহায্য করো বুঝি? সে বললে, না। আমি বললাম, তাহলে? সে বলল, শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কম কথা বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতেই চায় না। কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? সে বলল, না। একটু চুপ করে থেকে ভাবলাম কী প্রসঙ্গে যে কথাবার্তা চালানো যায়। তারপরে মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন এখানে আছো? সে বলল, অনেক দিন। তারপর আবার জিজ্ঞেস করলাম, অদ্ভুত কিছু দেখনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এবার লোকটা অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ পেলাম। সে বলল, কেন দেখব না, এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতেই পারবো না।
আমি একটু অবাক হলাম, বললাম, কি ঘটনা? খানিকক্ষণ সব নিস্তব্ধ। তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটার গলা ভেসে এলো। সে বলছে, অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক স্ত্রীলোককে দাহ করতে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। নদীর পাড়ে ওইখানে দেখতে পাচ্ছ ঢিবিটা, সেখানে তাকে পোড়ানো হয়েছিল। লোকটা বুঝি বউটাকে খুব ভালোবাসতো। এতটা শুনেই আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। মনে হলো এ ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি লোকটা রাঙ্গা কাকিমার দাহ কার্যের সাক্ষী? তারপর শুনতে পেলাম আবার সেই লোকটার গলা। কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাবার কথা ছিল, কিন্তু বউটার আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাছে বৃষ্টি এসে পড়ে, এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে নিচ্ছিল তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানেই মরল। আমার আর কোনো সন্দেহই রইল না, এই ঘটনা রাঙা কাকিমার। আশ্চর্য যোগাযোগ! আমি জীবনে এই প্রথম এরকম কোনো ঘটনার সম্মুখীন হলাম। আমি বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই, বিশেষ করে এই ঘটনাটা মনে রাখার কারণ কি? আবার চারিদিক নিস্তব্ধ। লোকটার নিঃশ্বাসের কিন্তু আমি শব্দ পাচ্ছি না। মানুষ যে এমন করে চুপ করে বসে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। লোকটা বলল, মনে রাখবার কারণ আছে, কারণ বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠলাম, বললাম, কি বলছো তুমি? এ কথা আর কেউ জানতো না? মনে হয় বউটা ভেবেছিল কিছুদিন বাদে তার স্বামীকে বলবে, তার আর বলাই হয়নি। কিন্তু বাঁশ দিয়ে খোঁচাবার সময় ডোমেরা বুঝতে পেরেছিল, তারা বলেছিল সেই মানুষটাকে। পেটে সন্তান থাকলে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারুরই মুক্তি হয় না। আহা, বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মারাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরজার কাছে যায়। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম। বিরজার কথা উঠতেই আমি লাফ দিয়ে উঠলাম, চিৎকার করে বললাম, সে কি, তুমি বিরজাকে চিনলে কি করে? আর কোনো উত্তর পেলাম না। ঘরটা নিস্তব্ধ। দেশলাই জ্বালালাম, দেখলাম ঘরে কেউ নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না। ঘরে যে ছিল সে যদি দরজা দিয়ে বেরোতো, আমি তাকে নিশ্চিত দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে আসলাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে, জনপ্রাণী নেই কোথাও। আমি মনে মনে ভাবলাম, সে গেল কোথায়? ঠিক এই সময়ে এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোদা গুমো ভ্যাপসা গন্ধ, যেটা আমি চিনি। ভেবে দেখলাম সব ঘটনার যোগসূত্র একসাথে গাঁথা। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের ওপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কিছু শুনতে পেত না। শুনতে পেলে এই ঘটনার সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত। রাত্রিক্রমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরের দিন সেখান থেকে রওনা হয়ে সোজা গেলাম গয়ায়, রাঙা কাকিমা আর তার অজ্ঞাত সন্তানটির মুক্তি কামনার জন্য পিণ্ডদান করতে। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই দুজনের সঙ্গে আর একজনের পিণ্ড দেওয়া যায় না?
পুরোহিত রাজি হয়ে গেল। পুরোহিত বললেন, কেন হবে না, কিছু মূল্য ধরে দেবেন, তাহলেই হয়ে যাবে। তা কার নামে হবে, তার গোত্র কি? পুরোহিতকে আমি রাঙা কাকার নামটা বললাম। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।